সেটার কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, একেবারে চাক্ষুষ দেখতে পাচ্ছি যে গাজীপুরে ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে জোর তৎপরতা শুরু হয়েছে। গাজীপুরের যে সাবেক পুলিশ কমিশনার ছিলেন তিনি পুলিশের একটি ইউনিট তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। শুধু এই ডিআইজি মোল্লা নজরুল নয়, পুলিশের সাবেক আরও 3 আলোচিত এসপি, সিলেটের সাবেক এসপি অর্থাৎ বাগেরহাটের সাবেক এসপি আবুল হাসনাত, এই মোট 3 জনকেও গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে। তাদেরকেও পুলিশের নিজস্ব ইউনিট গ্রেফতার করেছে। অপারেশন ডেভিল হান্ট মানে শয়তানদেরকে শিকার করবে যে অপারেশন। গতকালকে রাত থেকে কি ঘটলো? ডেভিল বা শয়তান যতদিন না পর্যন্ত শেষ হবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কোন বাংলাদেশে কয়েকটার ভেঙেছে, এতে দুঃখের কিছু নেই, দুঃখের কিছু নেই। আমি একটা দলিল দিই, আয়না ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাট উতারে দিয়েছে আপনি ভাবতে পারেন। একজন মুফতি সাহেব বেরিয়ে এসে বলছে, আমি যখন দেখলাম পচা খাবারগুলো, সংসদের পচা খাবারগুলো আমাদেরকে দেওয়া হয়, খেতে পাচ্ছি না, নিয়ত করলাম আমি রোজা রাখবো। রোজা রাখতে লাগলাম, বলছে সেহরিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার। ভাতগুলোকে 2 বার 3 বার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম। নামাজ পড়লে আমাদেরকে লাথি মারা হতো, গালি দিত। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগত। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন আসি। আসলে গাজীপুরের যে সাবেক পুলিশ কমিশনার ছিলেন তিনি পরবর্তীতে বছরখানেক আগে তিনি গাজীপুর জিএমপি কমিশনার থেকে পোস্টিং হয়ে তিনি অন্য জায়গায় চলে গিয়েছিলেন। তো জুলাই আগস্টের সময় তিনি সেখানে ছিলেন। সবশেষ তিনি সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত ছিলেন, অর্থাৎ ওএসডি ছিলেন মোল্লা নজরুল। তো তাকে তিনি সংযুক্ত হয়ে যেখানে থাকতেন সারদার মধ্যে, সেখান থেকে পুলিশের একটি ইউনিট তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। শুধু এই ডিআইজি মোল্লা নজরুল নয়, পুলিশের সাবেক আরও 3 আলোচিত এসপি, নোয়াখালীর সাবেক এসপি আসাদুজ্জামান, তিনিও একটা জায়গায় সংযুক্ত ছিলেন। এছাড়া সিলেটের সাবেক এসপি অর্থাৎ সিলেটের সিলেটের সাবেক এসপি আব্দুল মান্নান এবং আন্দোলনের সময় তিনি সেখানে ছিলেন, সিলেটে ছিলেন। এবং এছাড়া বাগেরহাটের সাবেক এসপি আবুল হাসনাত, এই মোট 3 জনকেও গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে। তাদেরকেও পুলিশের নিজস্ব ইউনিট গ্রেফতার করেছে, এতটুকু আমরা নিশ্চিত হয়েছে। এখন কে গ্রেফতার করেছে বা কোন মামলায়, এটা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি। আরেকটি বিষয় হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট, সেটার কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, একেবারে চাক্ষুষ দেখতে পাচ্ছি যে গাজীপুরে ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে জোর তৎপরতা শুরু হয়েছে। আমরা দেখছি যে ডিসি কার্যালয়ের সামনে অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এখানে গাড়ির চেক পোস্ট বসানো হয়েছে, তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ এখানে এরকম রাস্তার প্রধান সড়কে পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথভাবে একটা যে তল্লাশি অভিযান সেটা তো চলছে। এছাড়া সাদা পোশাকে এবং আটক অভিযানের জন্য আরও যা করা দরকার সেটাও বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে, এমনটা আমরা নিশ্চিত হয়েছি। আর এই ডিসি কার্যালয়ের সামনেই আজকে ঠিক সন্ধ্যা 7টার কিছু আগে এখানে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছিল একজন শিক্ষার্থী মোবাশ্বির। শিক্ষার্থী শুধু নয়, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানকার গাজীপুরের একজন কর্মী। তাকে দুর্বৃত্তরা গুলি করেছে। দুর্বৃত্তরা গুলির এক পর্যায়ে তিনি আসলে বেশ আহত হয়েছেন। একটি গুলি তার হাতের ভেতরে রয়ে গেছে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি। শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে সেই মোবাশ্বিরকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়ার পরে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই মোবাশ্বিরকে ধরতে বা সেই মোবাশ্বির প্রতি কারা গুলি চালানো এবং মোবাশ্বির যেখানে ছিলেন, যে গুলি চালানোর সময় চাক্ষুষ সেখানে কি সাংবাদিক উপস্থিত ছিলেন, তো সেই দুর্বৃত্তদের ধরতেও অভিযান চলছে যতদূর আমরা জানি। আর যেহেতু এই যে শিক্ষার্থী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা শর্ত ছিল যে তারা আজকে দিনভর যে উত্তপ্ত ছিল, গাজীপুর দিনভর যে আন্দোলনে ছিল, যে তাদের উপরে গতকাল রাতে হামলা করেছে সে আজম মোজাম্মেল হকের বাসার এখানে যারা হামলা করেছে এবং আরও যারা সারা দেশে গণহত্যায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হোক, সেই শর্তেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আজকে এখানে আন্দোলন স্থগিত করেছে বা পরবর্তীতে গাজীপুরে আর কোনো উত্তপ্ত হবে না, আন্দোলন করবে না, এমন শর্ত দিয়ে। শর্ত মানতে এখনটা অঙ্গীকার যে আশ্বাস সেটা আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে যৌথভাবে গাড়ি তল্লাশি করা হচ্ছে। মোটরসাইকেল, সাইকেল, রিক্সা বা ইজি বাইকে যারা যাচ্ছেন সন্দেহ হলে তাদেরকে তল্লাশি করা হচ্ছে। এটা আসলে এই যে এখন শুধু এই যে গাজীপুরে শুধু নয়, নিশ্চয়ই সারা দেশে বা রাজধানীতে হয়তো শুরু হতে পারে কিছুক্ষণের মধ্যে আজকে এই যে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে। এবং এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানের সাথে সাথে আমরা যেটা একটু আগে বলছিলাম যে আটকের জুলাই এবং আগস্টে সে বিপ্লব বা অভ্যুত্থানের সময় যে গণহত্যার ঘটনা ঘটেছে বা অন্যান্য যে অপরাধের ঘটনা ঘটেছে তাদেরকে ধরতেও মোটামুটি এই যে তল্লাশি অভিযানের পাশাপাশি বিভিন্ন জায়গায় পোশাকে বা সাদা পোশাকে অপারেশন কার্যক্রম সেটা চলছে। অপারেশন ডেভিল হান্ট মানে শয়তানদেরকে শিকার করবে যে অপারেশন। গতকালকে রাত থেকে কি ঘটলো?
তবে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এটা শুধুমাত্র যে গাজীপুর এলাকায় ঘটছে বিষয়টা তা না। এই অপারেশন কিন্তু সারা দেশ জুড়ে চলছে। সরকারের কাছ থেকে একটা বিশেষ বার্তা গেছে, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার তো অস্তিত্ব থাকবে না, কারণ ওনার পদত্যাগ পোলাপেন দাবি করে বসছে। ইভেন বলছে আমরা পর্যবেক্ষণ করব যে আপনারা কি করছেন, আর যদি না হয় আরেকটা বিপ্লব ঘটাই দিব। পাগলা সার্জিস কিন্তু ঘোষণা দিচ্ছে। তো সেই ঘোষণার পর এই অপারেশন ডেভিল হান্টে যে জিনিসগুলো কানেক্টেড হতে যাচ্ছে, আজারি হুজুর থেকে যারা সবারই টার্গেট, যে আওয়ামী লীগের নেতাকর্মী কয়জন ধরা গেল, বিশেষ করে গাজীপুর নিয়ে আমাদের কনসার্ন। আসুন দেখি গাজীপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে কি অবস্থা। স্ক্রিনের এক অংশে আপনারা ভিডিওর যে অংশ বিশেষ দেখেছেন, এটা গাজীপুরের দৃশ্য। তবে এই দৃশ্য দেখে আমার কাছে মনে হয়েছে যে ধরেন ন্যাচারালি আমাদের যখন আর্মি ডিপ্লয়েড করা হয়েছিল মাঠে, তো সেখানে আমরা তখন দেখছি যে যারা প্যাসেঞ্জার আছেন তাদের কাগজপত্র চেক করা হয়, গাড়ির ডালা খুলে চেক করা হয়। এর বাইরে কিন্তু আর ওইরকম আমরা ভূমিকা দেখি না। তবে বিশেষ আরেকটা অভিযান চলছে। এক টিম যখন রাস্তায় আপনার এগুলো করছিল, আরেক টিম যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, বিভিন্ন সময় মামলার আসামি ছিল, তাদেরকে ইভেন জুলাই আগস্ট বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, ওই সময় যারা নেগেটিভ ভূমিকা রাখছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদের বিরুদ্ধেও কিন্তু পুলিশ এবং র্যাব, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবার অভিযান চলছে। আমরা যদি দেখি যে অপারেশন ডেভিল হান্টের আপনার প্রথম প্রহরী শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসান রুবেল এবং রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতি আপনার থানা পুলিশ। রাত 9টার দিকে আপনার এই অভিযান শুরু হওয়ার পর তারা আমাদের প্রথম খবর আমরা পত্রিকার মধ্যে দেখলাম। আর এরপরে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো আমরা দেখছি যে রাত 10টা থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে শ্রীধীরাম যে এলাকা ছিল, সেই এলাকার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর নেতৃত্বে, আমাদের বাকি আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে রাত 10টার দিকে আপনার জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন টিম আপনার ছড়িয়ে পড়েছে, কোনো কোনো টিম রাস্তায়। তবে এইভাবে কি আসলে বলে কয়ে ডেভিলদেরকে খুঁজে বের করা সম্ভব? ধরেন যিনি বের হচ্ছেন তিনি কি মানে প্রকাশ করবেন বা পরিচয় দিবেন আমি ডেভিল? আর হুন্ডার লাইসেন্স কাগজপত্র যেগুলো দেখা হচ্ছে গাড়িতে, যে আলাদা কোনো মানে মেশিনারিজ আছে কিনা, এটার অবশ্য একটা যৌক্তিক কারণ আছে। উপদেষ্টা আসিফ বলছিলেন অবৈধ অস্ত্র উদ্ধারেও চিরুনি অভিযান করবে এই যৌথ বাহিনী। তার মানে আমরা এখন যখন ব্যাগ ট্যাগ, গাড়ির বিভিন্ন ডিক্কি এগুলা তল্লাশি দেখছি পুলিশ এবং সেনাবাহিনীর, দ্যাট মিনস অবৈধ যে অস্ত্রগুলি আছে সেগুলো উদ্ধারের জন্য। কারণ গতকালকে যে গুলির ঘটনা ঘটছে, এই মেশিনারিজ কারোর কাছে আছে, বৈধ অবৈধ লুট হওয়া যাই হোক, এই অস্ত্রগুলো এখন খোলা বাজারে ঘুরতেছে। তো ওই অস্ত্রগুলো উদ্ধারও কিন্তু জরুরি। কারণ গতকালকে আরেকটা ঘটনা হচ্ছে, পুলিশ গেছিল একটা অপারেশনে, সেখানে হাতে বন্দুক থাকা সন্ত্রাসীদের হাতে পুলিশই লাঞ্ছিত হয়েছে। কেন? তাদের কাছে মেশিনারিজ আছে। কোন বাংলাদেশে কয়েকটার ভেঙেছে, এতে দুঃখের কিছু নেই, দুঃখের কিছু নেই। আমি একটা দলিল দিই, আয়না ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাট উতারে দিয়েছে আপনি ভাবতে পারেন। একজন মুফতি সাহেব বেরিয়ে এসে বলছে, আমি যখন দেখলাম পচা খাবারগুলো, সংসদের পচা খাবারগুলো আমাদেরকে দেওয়া হয়, খেতে পাচ্ছি না, নিয়ত করলাম আমি রোজা রাখবো। রোজা রাখতে লাগলাম, বলছে সেহরিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার, ভাতগুলোকে 2 বার 3 বার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম। নামাজ পড়লে আমাদেরকে লাথি মারা হতো, গালি দিত। যে জায়গায় থাকতাম সেইখানেই পিসাব পায়খানা, শোবারও জায়গা ছিল না। কত মানুষ মারা গেছে যাদের এখন হাহাকার লেগেছে, আত্মীয় স্বজন খুঁজে বেড়াচ্ছে, আমার আত্মীয় কোথায়, ও বলছে আমার আত্মীয় কোথায়, সব খুঁজে বেড়াচ্ছে। বহু মানুষ নিখোঁজ, সব আয়না ঘরে মারা গেছে, তাদের হাড় গোড় পড়ে আছে। এত অত্যাচার করেছে জালিম। আমির হামজা বলে একটা বক্তা আছে, তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে। আপনার আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে। যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে। ওই জন্যে যে আলেমরা তাকে বলেছে ফিরাউন আর নমরুদের সঙ্গে তুলনা করেছে, এর মধ্যে কোনো ত্রুটি নাই, একদম দারুণ উদাহরণ দিয়েছে তারা। আমি তাদেরকে সাধুবাদ জানাবো। তবে যেখানেই থাক, আল্লাহ হিসেব কিয়ামতের দিনে লিবেই। আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো লোককে 10টা নারীকে জিনা করার, ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল। সেই মেয়েগুলোকেও আল্লাহ পাকড়াও করবে। এসেন আল্লাহর কসম, আমার আল্লাহ বিচার করবেন। আর আল্লাহর বিচার কঠিন বিচার হবে, সহজ নয়। আর হাসিনারও বিচার আল্লাহ করবে। এত বড় জালিম ছিল। আমি তাকে মুসলমানই ভাবি না, কেউ যদি মুসলমান ভাবেন তার ক্ষতি হবে। বাংলাদেশে আলেমদের জেলখানায় কত নির্যাতন করতো হাসিনা, এই বিষয়ে কিছু দেখুন। আমি আগেই বলে দিলাম, শুধু আলেমদের নয়, তার বিরুদ্ধে যেই কথা বলতো তার উপরে নির্যাতন চলত। আমি তো বাংলাদেশে যেতে পারি না, এখন দাওয়াত আসছে। আমার সঙ্গে বাংলাদেশের একজন বক্তা এসছেন, মেদিনীপুরে জলসা করলেন, এখন নিয়ে গিয়ে কলকাতায় ছাড়বে। উনি শুধু আমাকে ইনভাইট করতে এসছেন। আপনাদিকে বলে যায়, যারা আপনাকে ভয় দেখাচ্ছে
আমি একটা বক্তব্য শুনলাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি বলছেন मैं चाहता हूं मेरा मिशन है इस्लाम खत्म हो जानी चाहिए, करुणा की तरह खत्म हो जाना चाहिए, मैं इस्लाम को खत्म कर दूंगा। पहले इतिहास उठाकर देखो, नमरूद आया था इब्राहिम को जलाने, खुद मिट गया। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। तुम इस्लाम क्या मिटाओगे? তোমার মতো কত তাবর তাবর বাপের বেটা এলো, আল্লাহর কসম ইসলামকে মিটানো তো দূরের কথা, কোরআনের একটা জের জবরকে লড়াবার ক্ষমতা পৃথিবীর শক্তির নাই। যদি কোরআনকে জিজ্ঞেস করেন, আল্লাহর কসম আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহ কোরআনে বললেন গোটা পৃথিবীর শক্তি হে রাসূল একদিকে যদি দাঁড়িয়ে যায়, গোটা পরমাণু শক্তিধর দেশ যদি একদিকে দাঁড়িয়ে যায়, কিয়ামতের সকাল পর্যন্ত আমি আল্লাহ না চাইলে আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা কোরআনকে মিটাবার স্বপ্ন দেখছে, কোরআনকে মিটিয়ে দেব। হে মুসলমান, আপনি ইমানকে মজবুত করুন। আমি কি বললাম? আপনি ইসলাম পাননি, আপনি আবেগে ইসলাম পেয়েছেন, আবেগে ইসলাম করছেন। যদি আপনি বিবেকের দ্বারা ইসলাম করতেন, আপনার দিলেতে আল্লাহ ছাড়া কারো ভয় থাকতো না, মৃত্যু ছাড়া আর কেউকে আপনি বিশ্বাস করতেন না, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করতেন না। যদি আপনার কাছে বিবেকের ইসলাম থাকতো। আপনি চলুন আপনাকে বুঝিয়ে দিই। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আমি এই আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আপনি ভাবছেন জুজদানে লেপটি আমি আলমারিতে কোরআনটাকে রেখেছি, আমি হেফাজত করছি। আপনি ভাবছেন মসজিদে কোরআন রেখেছি, আমি হেফাজত করে রেখেছি আলমারিতে। না, ওই জুজদানের ভেতরে কোরআন হেফাজতে নেই, ওই লেখার মধ্যে হেফাজতে নেই। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো তুলে নেবেন, এই কাগজগুলো সব সাদা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করবেন তখন, কিয়ামতের পূর্বে। তার আগে শুনেলেন এই দেশে 200 বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। গুজরাটের গোমতী নদীর তীরে 10 লাখ কোরআনকে জ্বালিয়েছিল তারা আগুন দিয়ে। কিন্তু শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো, তোমরা যদি স্বপ্ন দেখছো যে ভারতের 1 কোটি কোরআনকে জ্বালিয়ে 10 লাখ কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দিবে, তো আল্লাহর কসম শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। এই কোরআনের অবতীর্ণকারী আল্লাহর হেফাজতকারীও হচ্ছেন আল্লাহ। ভারতে অবস্থানকালীন শেখ হাসিনার বক্তব্য সরাসরি সম্প্রচারের পর দেশে নতুন করে সহিংসতা ছড়িয়েছে। সাবেক সরকারের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এইসব পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টে শেখ হাসিনার ইস্যুটি আলোচনায় উঠে আসে। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের পার্লামেন্টে শেখ হাসিনার ইস্যু নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। ভারতের আইন প্রণেতারা জানতে চান শেখ হাসিনার বিষয়ে দেশের সরকার কি অবস্থান নিয়েছে। বিজেপি সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় তারা উদ্বিগ্ন এবং এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়েছে এবং ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এই বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন। কেরালার সাংসদ জন ব্রিটাস সংসদে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। বাংলাদেশ কি শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়েছে? যদি চেয়ে থাকে তাহলে ঢাকা কি কারণ দেখিয়েছে এবং ভারত সরকার কি জবাব দিয়েছে? উত্তরে কীর্তিবর্ধন সিং জানান, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে প্রবেশের আগে বাংলাদেশের সংগঠিত অপরাধের ভিত্তিতেই তার প্রত্যর্পণ চাওয়া হয়েছে। তবে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেয়নি। এর আগেও শেখ